হ্যালো স্টুডেন্টরা, তোমাদের আজকে আমি আলোচনা করব তড়িৎ নিয়ে। তড়িৎ কি? তড়িৎ এক প্রকার শক্তি, কারণ এই তড়িৎ থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হওয়া যায়, আবার অন্য শক্তি থেকে তড়িৎ শক্তিতেও রূপান্তরিত হওয়া যায়। যাই হোক, তড়িৎ সাধারণত দুই প্রকারের হয়, একটা স্থির তড়িৎ আর একটা চলতড়িৎ। স্থির তড়িৎ উৎপত্তি স্থলেই সীমাবদ্ধ থাকে, কারণ সেই যে বস্তুতে স্থির তড়িৎ তৈরি করা হয় সেটা দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না। সেটা কীরকম? মনে করো তুমি চুলের মধ্যে, শুকনো চুলের মধ্যে একটা কাঁচের দণ্ডকে ঘষাঘষি করলে, তাহলে দেখব এই কাঁচের দণ্ডটায় একটা তড়িৎ তৈরি হয়েছে। কিছু কাগজ নিয়ে এসে সামনে ধরলে দেখব সেগুলোকে আকর্ষণ করছে। আর এই তড়িৎটা কাঁচ দিয়ে চলাচল করতে পারে না। কেন পারে না আমি পরে বলছি। তো এই তড়িৎটাকে বলা হয় স্থির তড়িৎ। আর একটা হচ্ছে চলতড়িৎ। চলতড়িৎ যে তড়িৎ এক স্থান থেকে পরিবাহী মাধ্যম দিয়ে আর এক স্থানে যেতে পারে। এই চলতড়িৎ আবার দুই প্রকারের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, যেটাকে আমরা ডিসি বলি, সমপ্রবাহ, আর একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, সেটাকে এসি প্রবাহ বলা হয়। ডাইরেক্ট কারেন্ট কিভাবে তৈরি হয়? রাসায়নিক বিক্রিয়ার পর রাসায়নিক বিক্রিয়া থেকে এই তড়িৎটা তৈরি করা হয় ব্যাটারিতে। ব্যাটারির তড়িৎকে আমরা সাধারণত ডিসি কারেন্ট বলি, যেটা দুটো তড়িৎদ্বার থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, এইটা জেনারেটর থেকে সাধারণত তৈরি করা হয়। এই কারেন্টটার চরিত্র হলো যে যে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎটা যায়, প্রতি সেকেন্ডে আমরা যে তড়িৎ এসি তড়িৎটা ব্যবহার করি সেটা প্রায় প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। সেই জন্যে দেখবে 50 হার্জ বিভিন্ন লাইট ফ্যানের পাশে লেখা আছে, মানে সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, যায় আবার ফেরে। এটাকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট। যাই হোক, এই এসি কারেন্ট আর ডিসি কারেন্ট হচ্ছে, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে কি, এইটাকে বলা হয়, এর যেটা দিয়ে তড়িৎ যায় আর ফেরে, একটা ফেজ আর নিউট্রাল বলা হয়, ফেজ আর নিউট্রাল। এখানে ক্ষেত্রে বলা হয় পজিটিভ আর নেগেটিভ। এই পজিটিভটা সবসময় একমুখী তড়িৎ প্রবাহিত হয়। এই যে পজিটিভ তড়িৎদ্বার, নেগেটিভ তড়িৎদ্বার বলছি, এগুলো এক একটা বিভব। বিভব কি? কোনো একটা তড়িৎগ্রস্ত বস্তুর এমন এক তড়িতাহিত অবস্থা যা থেকে বোঝা যায় বস্তুটি অন্য কাউকে তড়িৎ দেবে না নেবে। যদি তড়িৎ দেয় তাহলে সেটা উচ্চ বিভব, পজিটিভ বিভব। যেটা নেয় সেটা নিম্ন বিভব বা নেগেটিভ বিভব। ঠিক আছে? তাহলে উচ্চ বিভবের সঙ্গে যদি একটা পরিবাহী তার আমি যোগ করে তাতে একটা বৈদ্যুতিক বাল্ব লাগিয়ে দিই, নিম্ন বিভবের সঙ্গে কানেকশান করে দিই, তাহলে বাল্বটা জ্বলবে, কারণ তড়িৎ এই দিক থেকে এই দিকে প্রবাহিত হয়। কিন্তু এইটা আমরা নিয়মে ধরে নিই, কিন্তু ইলেকট্রনগুলো ফ্লো হয় নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এই হচ্ছে আমাদের তড়িতের নিয়ম, তড়িৎ যাতায়াতের নিয়ম। যাই হোক, এই তড়িৎ সংক্রান্ত তোমাদের সিলেবাসে যতটুকু আছে সেই নিয়ে তোমাদের আমি একটা ভিডিও লিঙ্ক পাঠাচ্ছি, সেটাতে ডিটেলস বলা আছে। এরপর ভিডিও লিঙ্কসটা অনুসরণ করো, তাহলে বুঝতে পারবে যে তড়িৎ চ্যাপ্টারে কী কী তোমাদের আছে। ধন্যবাদ।
নমস্কার বন্ধুরা, আমি শুরু করতে চলেছি ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের চ্যাপ্টারগুলো। তো প্রথম চ্যাপ্টারটাই আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সেকেন্ড সামেটিভ এক্সামে সাধারণত তোমাদের রয়েছে তড়িৎ বিজ্ঞান চ্যাপ্টারটি। এটা তোমরা পরিবেশ ও বিজ্ঞান বইয়ের অর্থাৎ ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের যদি 49 নম্বর পেজটি খোলো তাহলে তোমরা এই তড়িৎ চ্যাপ্টারটি দেখতে পাবে। এটা 49 থেকে 49 থেকে 62 পেজ পর্যন্ত রয়েছে। এটা ক্লাস 7-এর চ্যাপ্টার, ক্লাস 7-এর চ্যাপ্টার। তো তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য, অর্থাৎ WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে তড়িৎ বিজ্ঞান চ্যাপ্টারটি। তো তোমাদেরকে আমি এখানে কয়েকটা কোয়েশ্চেন সম্পর্কে আমি তোমাদেরকে আইডিয়া দেবো, প্লাস এটা ছাড়া তোমাদেরকে এই চ্যাপ্টারটা আমি পুরো পড়াবো এখানে। তো এই চ্যাপ্টারটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, এইখানে আশা করি তোমরা এই সামনের যে পরিবেশ ও বিজ্ঞানের ওপর যে সেকেন্ড সামেটিভ এক্সামে যে পরীক্ষাটা হবে সেখানে তোমরা ভালো স্কোর করতে পারবে। তো এখানে শুধুমাত্র আমি যে বুঝিয়ে দেবো তা নয়, আমি নোটসও তোমাদের জন্য দেব। কোথায় দেবো, নোটসটা তোমরা কিভাবে পাবে সেইটা জানার জন্য তোমাদেরকে লাস্টে পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, কারণ আমি লাস্টে বলে দেবো যে তোমরা নোটস কি করে পাবে। আমি এটার উপর নোটস বানিয়েছি, তো নোটস কি করে পাবে সেটা আমি বলে দেবো। ওকে, তো পরিবেশ ও বিজ্ঞান চ্যাপ্টার, পরিবেশ ও বিজ্ঞানটা হচ্ছে তড়িৎ বিজ্ঞান। পরিবেশ ও বিজ্ঞানের আন্ডারে যে তড়িৎ যে চ্যাপ্টারটা, সেটার আন্ডারে তোমাদেরকে প্রথমে কয়েক ধরনের পদার্থ সম্পর্কে পড়তে হবে। একটা হচ্ছে তোমাদের সুপরিবাহী পদার্থ, আর একটা হচ্ছে তোমাদের কুপরিবাহী পদার্থ। তো সুপরিবাহী পদার্থ আর কুপরিবাহী পদার্থের মধ্যে যে পার্থক্যটা কি লিখতে হয় সেটা সম্পর্কে বলি। সুপরিবাহী পদার্থ মানে হলো যে সমস্ত পদার্থের মধ্যে সহজে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হয় সুপরিবাহী পদার্থ, আর যে সমস্ত পদার্থের মধ্যে তড়িৎ চলাচল করতে পারে না, এর মধ্যে তড়িৎ যেতে পারে না, ক্রস, আর এর মধ্যে তড়িৎ যেতে পারে, রাইট। তার মানে সুপরিবাহী পদার্থগুলোর মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে আর কুপরিবাহী পদার্থের মধ্যে তড়িৎ যেতে পারে না। তো সেটাই আমি এখানে যে ধরনের কোয়েশ্চেনগুলো বলবো বা যে ধরনের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, এর বাইরে সাধারণত তড়িৎ বিজ্ঞানের চ্যাপ্টারের ওপর কোনো কোয়েশ্চেন আসবে না। এটুকুনি আমার গ্যারেন্টি যে এর বাইরে সাধারণত কোয়েশ্চেন আসবে না, একটা দুটো আসতে পারে, কিন্তু মেনলি এই কোয়েশ্চেনের ওপরই তোমাদের বেশিরভাগ কোয়েশ্চেন। আশা করি তোমরা যদি এই চ্যাপ্টারটা ভালো করে দেখো তাহলে তোমরা মিনিমাম 90% থেকে 95% পর্যন্ত কোয়েশ্চেন গ্যারেন্টি দিলাম কমন পাবে। এটা আমার গ্যারেন্টি, 90 থেকে 95% কোয়েশ্চেন তোমরা এই চ্যাপ্টার থেকে কমন পাবে, এটা আমার গ্যারেন্টি। তোমরা শুধু নোটসটাকে ভালো করে দেখবে, যে নোটসে যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলোকে দেখবে, আর এমসিকিউ যে ধরনের কোয়েশ্চেন হবে এর ওপর যা এমসিকিউ হবে সেই এমসিকিউটার আমার কিছু করার নেই, এই এমসিকিউটা তোমাদের বই থেকে পড়ে নিতে হবে। তো এছাড়া এমসিকিউ ছাড়া যা কোয়েশ্চেন হবে 90 থেকে 95% কোয়েশ্চেন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো প্রথমে আমাদেরকে এখানে জানতে হবে যে সুপরিবাহী পদার্থ কাকে বলে ও কুপরিবাহী পদার্থ কাকে বলে। তো সুপরিবাহী পদার্থ হলো যে সমস্ত পদার্থের মধ্যে তড়িৎ চলাচল করতে পারে তারা হচ্ছে সুপরিবাহী পদার্থ, এবং যে সকল পদার্থের মধ্যে তড়িৎ চলাচল করতে পারে না তাদেরকে বলা হয় তড়িতের কুপরিবাহী পদার্থ। এখানে দেখো লেখা আছে সুপরিবাহী পদার্থ কাকে বলে, যেসব পদার্থের মধ্যে সহজেই তড়িৎ পরিবাহিত হতে পারে তাদেরকে বলা হয় সুপরিবাহী পদার্থ। যেমন হচ্ছে তামার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হতে পারে, লোহার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হতে পারে, রূপার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হতে পারে, তাহলে এগুলো হচ্ছে সুপরিবাহী পদার্থ। ওকে, এবার আসছি পরের কোয়েশ্চেনে, তড়িতের কুপরিবাহী পদার্থ কাকে বলে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে সমস্ত পদার্থের মধ্যে তড়িৎ চলাচল করতে পারে না তাদেরকে বলা হয় তড়িতের কুপরিবাহী পদার্থ। এই যেটাই সেটাই লেখানো আছে, দেখো, যেসব বস্তুর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে বলা হয় তড়িতের কুপরিবাহী পদার্থ। সেগুলো কোনগুলো, যেমন কাঁচ, প্লাস্টিক ইত্যাদি। এদেরকে অন্তরক পদার্থ বলা হয়, মানে এই যে তড়িতের কুপরিবাহী পদার্থ যেগুলো এদেরকে কি বলা হয়, অন্তরক পদার্থও বলা হয়। ঠিক আছে, তো কাঁচের মধ্যে দিয়ে কি তড়িৎ যায় তোমরা বলো, যায় না। প্লাস্টিকের মধ্যে দিয়ে কি তড়িৎ যায়, যায় না। যায় কার মধ্যে দিয়ে, তামার মধ্যে দিয়ে। তামার যে তার থাকে সেই তারের মধ্যে দিয়ে তড়িৎ যায়। লোহার মধ্যে দিয়ে তড়িৎ যায়। রূপার মধ্যে দিয়ে সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী হচ্ছে এইটা, রূপা। তাহলে রূপার মধ্যে দিয়ে তড়িৎ যায়, লোহার মধ্যে দিয়ে যায়, তামার মধ্যে দিয়ে যায়। মেনলি যেগুলো ধাতব পদার্থ, যেগুলো হচ্ছে ধাতু, কি যেগুলো হচ্ছে ধাতু, সেই ধাতু বা ধাতব পদার্থের মধ্যে দিয়ে সবসময় তড়িৎ প্রবাহিত হয়। সেই জন্য
যেগুলো তড়িতের সুপরিবাহী পদার্থ সেগুলো হচ্ছে দেখো ধাতু, তামাও ধাতু, লোহা ধাতু, রূপো ধাতু। কিন্তু তড়িতের কুপরিবাহী পদার্থ কোনগুলো? যেগুলো ধাতু নয়, যেমন কাঁচ, প্লাস্টিক, এগুলো কিন্তু ধাতু না। তো এগুলো হচ্ছে মেনলি তড়িতের কুপরিবাহী পদার্থ। এবার তোমাদের মনে হতে পারে যে কেন ধাতব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ যায়, কেন এসব কাঁচ প্লাস্টিকের মধ্যে দিয়ে তড়িৎ যায় না? তো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তড়িৎ সেই সমস্ত পদার্থের মধ্যে দিয়ে যাবে, মনে করো এটা একটা পদার্থ, এর মধ্যে দিয়ে ধরো এটা কারেন্ট যাচ্ছে, CURRENT কারেন্ট, বা এটাকে ইংলিশে কারেন্ট বলে আর বাংলা তড়িৎ বলে। তো কারেন্ট সেই সমস্ত পদার্থের মধ্যে দিয়ে যাবে যার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকবে। কি থাকবে? মুক্ত ইলেকট্রন থাকবে। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে জানতে হবে। মুক্ত ইলেকট্রন, বোঝা গেছে? এই মুক্ত ইলেকট্রন যদি না থাকে কোনো পদার্থের মধ্যে, তাহলে তার মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারবে না। মুক্ত ইলেকট্রন থাকাটা জরুরি, ঠিক আছে? তো মুক্ত ইলেকট্রন থাকে কোন পদার্থের মধ্যে দিয়ে? সাধারণত ধাতব পদার্থের মধ্যে এই মুক্ত ইলেকট্রন জিনিসটা থাকে। তো মুক্ত ইলেকট্রন থাকে বলে ধাতব পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহিত হয়। পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসতে পারে যে ধাতব পদার্থের মধ্যে দিয়ে কেন তড়িৎ প্রবাহিত হয়? তোমাদেরকে লিখতে হবে যে ধাতব পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন থাকে, তাই সহজে ধাতব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে। কিন্তু অন্যান্য পদার্থের মধ্যে সাধারণত মুক্ত ইলেকট্রন থাকে না, তাই তড়িৎ প্রবাহিত হতে পারে না। তো আমি এখানে দুটো কোয়েশ্চেন সম্পর্কে তোমাদেরকে পড়ালাম, সুপরিবাহী পদার্থ কোনগুলো, তড়িতের কুপরিবাহী পদার্থ কোনগুলো। এবার আসছি আমি থার্ড কোয়েশ্চেন, অর্থাৎ তড়িৎ প্রবাহ কাকে বলে। আমি অনেকক্ষণ ধরে কারেন্ট সম্পর্কে বলছি। কারেন্ট বা হচ্ছে তোমাদের তড়িৎ, কারেন্ট বা তড়িৎ প্রবাহ, কারেন্ট, তড়িৎ বা তড়িৎ প্রবাহ যাই বলো না কেন, এই তড়িৎ প্রবাহ জিনিসটা কি বা ইলেকট্রিক কারেন্ট জিনিসটা কি, সেইটা তো তোমাদেরকে জানতে হবে। কারেন্ট জিনিসটা হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ আধানের প্রবাহকে বলা হয় তড়িৎ প্রবাহ। এবার তড়িৎ আধান জিনিসটা কি? আমি তোমাদেরকে বললাম এই যে মুক্ত ইলেকট্রনটাকে অন্য কথায় বলা হয় আধান, বা ইংলিশে এটাকে বলা হয় চার্জ, CHARGE, চার্জ বলা হয় এটাকে, আধানও বলা হয় এটাকে, মুক্ত ইলেকট্রন বলা হয়। তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি চার্জ বা আধান প্রবাহিত হয়, চার্জ বা আধান যদি প্রবাহিত হয়, তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ প্রবাহ। সেটাই কোয়েশ্চেনে লেখানো হয়েছে। তড়িৎ প্রবাহ কাকে বলে? কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি আধান প্রবাহিত হয় তাকে আমরা কি বলবো? তড়িৎ প্রবাহ বলবো, ঠিক আছে? সেইটাই দেখো এইখানে লেখানো হয়েছে যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি তড়িৎ আধানের প্রবাহ হয় তাকে বলবো তড়িৎ প্রবাহ। এবার আসছি বোতাম সেল। বোতাম সেল কি? বোতাম সেল হচ্ছে এটি এক ধরনের তড়িৎ কোষ, যা দেখতে অনেকটা বোতামের মতো। তড়িৎ কোষ, ঠিক আছে? এটা এক ধরনের কি কোষ? তড়িৎ কোষ, যা দেখতে অনেকটা বোতামের মতো। কোথায় ব্যবহৃত হয় এটা? ইলেকট্রনিক হাতঘড়িতে ব্যবহৃত হয়। তোমাদের পরীক্ষাতে এই কোয়েশ্চেনটা আসার খুব চান্স আছে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে বোতাম সেল জিনিসটা কি। তো বোতাম সেল যদি কোয়েশ্চেনে আসে তোমাদেরকে লিখতে হবে এটা একটা তড়িৎ কোষ, যা দেখতে অনেকটা বোতামের মতো। এটি ইলেকট্রনিক হাতঘড়িতে ব্যবহৃত হয়। দেখবে তোমরা যারা হাতঘড়ি ব্যবহার করো, যারা রিস্ট ওয়াচ বা হাতঘড়ি ব্যবহার করো, তাদের দেখবে হাতঘড়িতে দেখবে এরকম একটা গোল মতো একটা বোতাম থাকে, মানে বোতাম বলা ভুল, একটা ব্যাটারি থাকে। যদি হাতঘড়িটা খুলো পেছনের দিকটা, দেখবে এরকম একটা ছোট্ট গোল মতো বা ট্যাবলেটের মতন দেখতে একটা ব্যাটারি থাকে। এই ব্যাটারিটাকে বলা হয় বোতাম সেল। বোতাম কি বলে? বোতাম সেল বলা হয়, ঠিক আছে? বোতাম সেল বা এটাকে কি বলা হয়? বাটন সেল, ঠিক আছে? এই যে ব্যাটারিটা, এই যে ট্যাবলেটের মতন যে ছোট যে গোল মতন ব্যাটারিটা থাকে পেছনে দেখবে, সেইটা হচ্ছে বোতাম সেল বা ব্যাটারি বলা হয়। তাহলে এটা কোথায় ব্যবহৃত হচ্ছে? হাত ঘড়িতে ব্যবহৃত হয়। সেই জন্য লেখানো হয়েছে যে বোতাম সেল কি? বোতাম সেল হচ্ছে এক ধরনের তড়িৎ কোষ, যা দেখতে অনেকটা বোতামের মতো। এটা ইলেকট্রনিক হাত ঘড়িতে ব্যবহৃত হয়। এবার আসছে ব্যাটারি কি। এই কোয়েশ্চেনটাও আসতে পারে পরীক্ষাতে, খুব ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা দুভাবে আসতে পারে, হয় ব্যাটারি কি এইভাবে আসতে পারে, অথবা আসতে পারে সেল ও ব্যাটারির মধ্যে পার্থক্য কি। তো তোমাদের উত্তর একটাই হবে, সেটা হচ্ছে ব্যাটারি যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে একাধিক সেলের সমবায় গঠিত। যখন অনেকগুলো সেল একসঙ্গে হবে তখনই তুমি একটা ব্যাটারি তৈরি করতে পারবে। সেলটাকে কি বলা হয়? বাংলায় বলা হয় কোষ। তাহলে অনেকগুলো কোষ যখন একসঙ্গে হবে, অনেকগুলো সেল যখন একসঙ্গে হবে, তখনই তুমি ব্যাটারি তৈরি করতে পারবে। তাহলে ব্যাটারি কি হয়? একাধিক সেলের সমবায় গঠিত হয়। এবার এই কোশ্চেনটা শর্ট কোশ্চেন আসতে পারে যে তড়িৎ কোষ কোন শক্তিতে রূপান্তরিত হয়। তো তোমার উত্তর হচ্ছে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়। মানে কোন শক্তি? তড়িৎ শক্তি কোন শক্তিতে পরিণত হয়? রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়। ওকে,
তো এখানে আমি অনেকক্ষণ ধরে তোমাদেরকে সেল 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 সম্পর্কে বলে যাচ্ছি। তো সেল জিনিসটাকে ক ভাগে ভাগ করা সেইটা তো তোমাদেরকে জানতে হবে। সেলকে সাধারণত দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে প্রাইমারি সেল, এটাকে বলা হয় ডিসপোজাল সেলও বলা হয়, ডিসপোজেবল সেল। আর একটা হচ্ছে সেকেন্ডারি সেল, আর একটা হচ্ছে প্রাইমারি সেল। তো প্রাইমারি সেলকে ডিসপোজেবল সেল বলে। এটা কোথায় ব্যবহৃত হয়? এটা হচ্ছে টর্চে ব্যবহৃত হয়। যে টর্চ দেখো বাড়িতে টর্চ, সেই টর্চে এই ডিসপোজাল সেল, এই যে ডিসপোজাল সেল বা প্রাইমারি সেল ব্যবহৃত হয়। এটাকে নির্জল সেলও বলে, তিনটে নামের। এক হচ্ছে প্রাইমারি সেল, ডিসপোজেবল সেল, আর না হলে হচ্ছে নির্জল সেল। আর একটা যে সেকেন্ডারি সেল রয়েছে, সেকেন্ডারি সেলটা কোথায় ব্যবহৃত হয়? এটা হচ্ছে গাড়ির ব্যাটারিতে, গাড়ির যে ব্যাটারি থাকে সেইটার মধ্যে ব্যবহৃত হয়। তো তোমাদেরকে এখনো পর্যন্ত 7টা কোয়েশ্চেন পড়িয়েছি। এই 7টা কোয়েশ্চেন তোমরা খুব ভালো করে পড়বে। এই কোয়েশ্চেনগুলো কিন্তু আসার খুব বেশি চান্স আছে, ঠিক আছে? এরপরে ব্যাটারি সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। যে তোমরা নিশ্চয়ই এরকম একটা ব্যাটারি দেখেছো, এই হচ্ছে ব্যাটারি। ব্যাটারি দেখবে একটা পাত এরকম চ্যাপ্টা থাকে, আর একটা পাত এরকম গোল মতো থাকে, আর ওপর দিকটা এরকম টুপির মতন থাকে, ঠিক আছে? তাহলে ব্যাটারি ধরো এই এরকম একটা ব্যাটারি রয়েছে, এই এরকম যদি ব্যাটারি হয়, ব্যাটারির দেখবে একটা অংশ এরকম একটা টুপির মতন থাকে, আর একটা অংশ এরকম চ্যাপ্টা মতো থাকে। তো যেটা এই টুপির মতন অংশ, এই টুপির মতন অংশটা হচ্ছে প্লাস সাইড ব্যাটারির, বা পজিটিভ সাইড, বা এটাকে কি বলা হয়? ধনাত্মক সাইড। আর যেটা এরকম চ্যাপ্টা মতো থাকে, চ্যাপ্টা মতো, সেই অংশটাকে বলা হয় নেগেটিভ সাইড। ওকে, তো সেইটাই দেখো তোমাকে লেখানো হয়েছে। ব্যাটারিতে হচ্ছে যেটা হচ্ছে ধাতব টুপির মতো অংশ, সেটা হলো পজিটিভ বা ধনাত্মক সাইড বা প্লাস সাইড। আর যেটা হচ্ছে এরকম চ্যাকটা মতো থাকে, সেইটা হচ্ছে তোমার ধাতব চাকতির মতো দেখতে, সেটা হচ্ছে নেগেটিভ সাইড বা ঋণাত্মক সাইড। তো আশা করি তোমরা ব্যাটারি কি জিনিস সম্পর্কে এটা জানতে পারলে। তো এবার দেখো ব্যাটারি কি সেটা তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি, যে ব্যাটারি হলো অনেকগুলো তড়িৎ কোষ বা সেলের সমষ্টি, ঠিক আছে? এবার তড়িৎ কোষ কি? তড়িৎ কোষ অনেকক্ষণ ধরে বলছি সেল সেল সেল, তড়িৎ কোষ। তো তড়িৎ কোষ জিনিসটা কি সেইটা তো লিখতে হবে। সেইটা জানার জন্য এইটা পড়তে হবে। দেখো, যে ব্যবস্থার সাহায্যে অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে বলা হয় তড়িৎ কোষ, ঠিক আছে? যে ব্যবস্থার সাহায্যে অন্য কোনো শক্তি, মনে করো তুমি কোনো যান্ত্রিক শক্তি দিচ্ছ, বা কোনো অন্য কোনো ধরনের শক্তি দিচ্ছ, বা কোনো সৌরশক্তি দিচ্ছ, সেইটাকে তুমি, বা কোনো রাসায়নিক শক্তি দিচ্ছ, সেইটাকে থেকে তুমি অন্য শক্তি থেকে তুমি তড়িৎ শক্তিতে পরিণত করবে, সেটা হচ্ছে তোমার তড়িৎ কোষ। সে হতে পারে তোমার রাসায়নিক শক্তি, হতে পারে তোমার সৌর শক্তি, হতে পারে তোমার অন্য যে কোনো শক্তি, সেটা থেকে এইগুলো যে কোনো শক্তি থেকে যখন তুমি এটাকে পরিণত করবে তড়িৎ শক্তিতে, তো যে যন্ত্রের মধ্যে এই কাজটা হবে, যে যার সাহায্যে হবে, সেইটাকেই বলা হয় তোমার তড়িৎ কোষ। এই যে এখানে বলা হয়েছে যে ব্যবস্থার সাহায্যে অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে বলা হয় তড়িৎ কোষ। সেটা হচ্ছে সৌরকোষ হচ্ছে উদাহরণ, রাসায়নিক তড়িৎ কোষ হচ্ছে উদাহরণ প্রভৃতি। এবার ধরো এই কোয়েশ্চেনটা এই দুটো কোয়েশ্চেনও খুব ইম্পর্টেন্ট। বর্তনী, মুক্ত বর্তনী আর বদ্ধ বর্তনী, এই দুটো বর্তনীতে কোনো বর্তনীকে ভাগ করা হয়। বর্তনীকে ইংলিশে বলা হয় সার্কিট। তোমরা অনেক সার্কিট বা যখন কোনো বর্তনীর কথা বলা হবে, সার্কিট জিনিসটা কি সম্পর্কে জেনে নাও। মনে করো এরকম একটা সার্কিটের কথা আমি বলছি। এইখানে একটা ব্যাটারি লাগানো আছে, আর এখানে এই দেখো যেটা হচ্ছে এরকম বড় যে সাইডটা, এইটা হচ্ছে পজিটিভ সাইড ব্যাটারির, ঠিক আছে? আর যেটা ছোট সাইড সেটা হচ্ছে নেগেটিভ সাইড, ঠিক আছে? এবার ব্যাটারির যেটা এই পজিটিভ সাইড, এইখান থেকে আমার কি হবে? কারেন্ট বেরোবে। এইখান দিয়ে এরকম কারেন্ট ঘুরে আবার এই পজিশনে এসে থামবে, ঠিক আছে? তো কারেন্ট এইখান দিয়ে বেরোবে, এই পজিটিভ সাইড থেকে কারেন্ট বেরোবে। এবার যখন এই কারেন্টটা এইখান দিয়ে যাবে, গিয়ে দেখো এখানে একটা এরকম দাগ 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 করা আছে। তো এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে আর বলা হয়, বা এটাকে বলা হয় রোধ, বা এটাকে ইংলিশে কি বলা হয়? রেজিস্টার বলা হয়। রেজিস্টার বলা হয়। সেই রেজিস্টারের যে ফার্স্ট অক্ষরটা আর, সেটার জন্য এটাকে আর দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? তো এইখান দিয়ে যে কারেন্টটা যাবে, সেই কারেন্টটা যেটা যাবে, এটা কখন কারেন্ট যেতে পারবে? ধরো এরকম একটা সার্কিট রয়েছে, এই সার্কিটের এরকম একটা জায়গায় এরকম এখানে ভেঙে গেছে, সার্কিটের এখানে ব্যাটারি আমার লাগিয়ে রেখেছি, আর এখানে ভেঙে গেছে। তাহলে কারেন্ট যখন এইখান দিয়ে যাবে, গিয়ে এতটা পর্যন্ত যেতে পারবে, ফিরে কি আর আসতে পারবে? এতটা পর্যন্ত গেল, এখানে দেখো গ্যাপ, তাহলে ফিরে আসতে পারবে না। তাহলে এটা যে ভাঙা অংশ, এই জায়গাটা যে ভেঙে গেছে বা ছিঁড়ে গেছে বা ছিন্ন হয়েছে কোনো কারণে, তো এই যে অংশটা, এটা হলো তোমার মুক্ত বর্তনী, ঠিক আছে? এই যে ভাঙা অংশ, এখানে কারেন্ট যেতে পারছে না, তাহলে ছিন্ন অংশ। তাহলে যে বর্তনীতে যে ছিন্ন অংশটা থাকে, বর্তনীর কোথাও ছিন্ন হয়ে গেলে যে অংশটা থাকে, সেইটা হচ্ছে তোমার মুক্ত বর্তনী। সেটাই এখানে লেখানো হয়েছে। দেখো, বর্তনীর কোথাও ছিন্ন হয়ে গেলে তার মধ্যে দিয়ে আর তড়িৎ চলাচল করতে পারে না, অর্থাৎ তড়িৎ চলাচলে বাধা পড়ে, তখন বর্তনী কি হয়?
বর্তনীর কাজ করে না, তখন এই অংশটাকে কি বলা হয়, মুক্ত বর্তনী বলা হয়। সেটাই তোমাদেরকে লেখানো হয়েছে যে যখন কারেন্ট কখন প্রবাহিত হবে, যখন কোনো একটা বর্তনী রয়েছে, এই বর্তনীর মধ্যে যদি টোটাল বর্তনীটা ক্লোজ হয় বা বন্ধ হয়, কোথাও যদি ছিন্ন না থাকে, কোথাও যদি ভেঙে না যায়, তখনই তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এবার যদি কোথাওটা ভেঙে যায় তাহলে কারেন্ট তো এইখানে এসে থেমে যাবে, ও তার পুরোটা প্রবাহিত হতে পারছে না। তাহলে বর্তনীর কোনো অংশ ছিন্ন হয়ে গেলে সেই অংশটাকে বলা হয় মুক্ত বর্তনী। আর যদি বর্তনীর টোটালটা একদম কংক্রিট থাকে, কমপ্লিট থাকে, যদি ক্লোজ থাকে, তাহলে সেই অংশটাকে আমরা বলবো বদ্ধ বর্তনী। তার কারণ এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, এটা দেখো পুরো ক্লোজ বন্ধ, তাই জন্য এটাকে বলা হয় বদ্ধ। আর এটা দেখো মুক্ত খোলা, এই জন্য এটাকে বলা হয় মুক্ত বর্তনী। সেইটাই এখানে লেখানো হয়েছে যে বর্তনীর কোনো অংশ ছিন্ন হয়ে গেলে, তার মধ্যে দিয়ে তড়িৎ চলাচল বাঁধা পড়ে, তখন বর্তনী কাজ করে না, একে বলা হয় মুক্ত বর্তনী। আর বর্তনী কোথাও ছিন্ন হয়ে গেলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলতে থাকে, একে বলা হয় বদ্ধ বর্তনী। তো সুইচ অন করলে বর্তনী বদ্ধ হয়, এই কোয়েশ্চেনটা তোমাদের পরীক্ষা আসতে পারে যে সুইচ অন করলে বর্তনী মুক্ত হয় না বন্ধ হয়। ঠিক উল্টো জিনিসটা, অন করলে বর্তনী কি হয়, বদ্ধ হয়। যখন তুমি অন করবে তখন এটা বদ্ধ হবে। তাহলে সুইচ অন করলে বর্তনী বদ্ধ হয়। এবার কেন হয় সেই জিনিসটা তোমাকে আমি এইখানে বোঝাচ্ছি। দেখো, তো দেখো এইটা হচ্ছে একটা সার্কিট, যে সার্কিটের এস, এই যে জিনিসটা, এই যে লম্বা দাগ মতন যে জিনিসটা দিয়েছি, এই জিনিসটাকে এস বলছি। এস মানে সুইচ, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার সুইচ, আর এইটা হচ্ছে তোমার আর বা রেজিস্টার। রেজিস্টারের কাজ কি জানো তোমরা? ক্লাস 7-এ পড়ো, না জানারই কথা, তো আমি বলে দিচ্ছি। রেজিস্টারের কাজ হচ্ছে রোধ করা। কি রোধ করা? কারেন্টকে রোধ করা, ওই জন্য এটার নাম দেওয়া হয়েছে রোধ বা রেজিস্টার। তো রেজিস্টার মানে হচ্ছে রোধ বা রোধ করা। কি রোধ করবে? কারেন্টকে রোধ করবে, মানে কারেন্টকে যেতে দেবে না, এর মধ্যে কারেন্টকে বাঁধা দেবে। ওকে, সেই জন্য এটাকে কি বলা হয়? রোধ বলা হয়। তো এইটা হচ্ছে ব্যাটারির, এই যে বড় যে সাইডটা, এটা হচ্ছে ছোট সাইড। তো ব্যাটারির যে প্লাস সাইড বড়টা, আর ছোটটা হচ্ছে নেগেটিভ বা মাইনাস সাইড। এই প্লাস সাইড দিয়ে কারেন্ট বেরোবে, কারেন্ট বেরিয়ে এইখান দিয়ে ঘুরেও এইখানে আসবে। কিন্তু এখানে দেখো, এটা হচ্ছে সুইচটা খোলা আছে, ঠিক আছে? দেখো সুইচটা খোলা আছে, এই জায়গাটা দেখো গ্যাপ রয়েছে, ঠিক আছে? এই যে এখানে ডট আর এই ডট, এই দুটো ডটের মাঝখানে কি রয়েছে? গ্যাপ রয়েছে। তাহলে এর মধ্যে দিয়ে কি হবে? কারেন্ট যেতে পারবে না। তাহলে সুইচটার কখন কারেন্ট যেতে পারবে? যদি সার্কিটটা এরকম হয়, ধরো এই হচ্ছে আমার সুইচ, আর এই যে সুইচটা ছিল, এখানে যেমন সার্কিট আছে, বাকি জিনিস নিয়ে আঁকছি, এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। এবার এই যে সুইচটা ছিল, এই জিনিসটা যদি ক্লোজ করে দিই, এরকম মানে বন্ধ করে দিই, তখন এই জিনিসটা থাকবে না, এটা এরকম হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এর ওপর পড়ে যাবে। তখন কারেন্টটা কি হবে? এখান দিয়ে এসে কারেন্টটা এর মধ্যে দিয়ে গিয়ে আবার এর মধ্যে দিয়ে ফিরে আসতে পারবে, কারণ এই জায়গাটা ক্লোজ হয়ে গেছে। দেখো এই জায়গাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা দেখো এখানে গ্যাপ রয়ে গেছে, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারবে না। তাহলে এইটা হচ্ছে তোমার ওপেন সার্কিট বা মুক্ত বর্তনী। তো এর মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারছে না। এটা সুইচটাকে যে ক্লোজ করলাম, ক্লোজ করা মানে হলো অন করা, সুইচ অন করা। তাহলে কি হলো? বর্তনী পুরোটা বন্ধ হয়ে গেল। দেখো পুরো বন্ধ, কোথাও ভাঙা নেই, কোথাও খোলা নেই। তাহলে এটা পুরো বন্ধ বর্তনী বা বদ্ধ বর্তনী। তার মানে আমি সুইচ অন করলাম। তাই জন্য যখন তুমি পাখার লাইটের সুইচ অন করবে বা পাখা চালানোর জন্য সুইচ অন করবে, তার মানে হলো তুমি তোমার বর্তনীকে কি করলে? অন করলে, ঠিক আছে? বর্তনীকে মানে বর্তনীটা বদ্ধ করলে আর কি, বর্তনীটা বদ্ধ করলে। সুইচ অন করা মানে বর্তনী বদ্ধ করা। তো সেই কোয়েশ্চেনটা পরীক্ষাতে আসতেই পারে যে সুইচ অন করলে বর্তনী কি হয়। এবার আসছে সৌর বিদ্যুৎ কি। দেখো সৌরকোষ তোমরা নিশ্চয়ই দেখেছো, বাড়ির ছাদে ফাদে অনেক সময় বসানো থাকে। তো সৌরকোষে সূর্যালোকের শোষণ ঘটলে আলোক শক্তি, যে সূর্যের থেকে যে আলোটা আসছে, ওই সৌরকোষের উপর পড়ছে। তো সৌরকোষে যখন সূর্যালোকের শোষণ ঘটে, তখন আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই যে ঘটনাটাকে, এটাকেই বলা হয় সৌর। তো ওই যে মানে কোনো একটা বাড়িতে ধরো যে সৌর প্লেটগুলো বা সৌর কোষগুলো লাগানো থাকে, এরকম যে সৌর কোষগুলো লাগানো থাকে, এখানে মনে করো সূর্য রয়েছে, এরকম সূর্য রয়েছে। এই সূর্য থেকে যে আলো এসে সৌর কোষের ওপর পড়ছে, পড়ার ফলে এর মধ্যে আলো আসছে, তাহলে আলোক শক্তির কোন শক্তির রূপান্তরিত হচ্ছে? তড়িৎ শক্তির রূপান্তরিত হচ্ছে। তাহলে এই যে জিনিসটা, এই যে প্লেটটা, এটাকে এই প্লেটে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলবো? সৌর বিদ্যুৎ বলবো। এই রূপান্তরিত হয়, তাই এই শক্তিকে বলা হয় সৌর বিদ্যুৎ। তো এর পরের কোয়েশ্চেনে আসি, বলছি এলইডি কি। এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের আসতেই পারে। এলইডি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি এখানে যে চ্যাপ্টারের মোটামুটি আমি 15 থেকে 16টা মতন কোয়েশ্চেন মাত্র লিখিয়েছি, আর এই 16টা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চ্যাপ্টারটাকে অনেক ছোট করেছি, বড় চ্যাপ্টার, এটাকে 16টা মাত্র কোয়েশ্চেন লিখিয়েছি, তার মধ্যে 16টা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, একটা কোয়েশ্চেন তোমরা ছেড়ে যেতে পারবে না। তো এলইডি কি? এলইডি হলো লাইট এমিটিং ডায়োড। এইটা ভালো করে পড়বে। লাইট, এল মানে হলো লাইট, ই মানে হলো এমিটিং, আর ডি মানে হলো ডায়োড। এমিটিং মানে হলো সৃষ্টি করা, আর ডায়োড হচ্ছে
এক ধরনের তড়িৎ যন্ত্র। কি সেটা আমি তোমাদেরকে এখন বলবো না, এগুলো তোমাদের জন্য জটিল ব্যাপার। এল মানে হলো লাইট, ই মানে হলো এমিটিং, ডি মানে হলো ডায়োড। তাহলে এলইডি কে কি বলা হয়? লাইট এমিটিং ডায়োড। এবার তোমরা ভাবতে পারো যে এলইডি জিনিসটা কি, কোথায় থাকে? তোমরা নিশ্চয়ই টুনি লাইট দেখেছো বাড়িতে, পুজোর সময় লাগানো হয়, বা ক্রিসমাস ট্রিতে আমরা অনেক সময় লাগাই, বা কালী পুজোর লাইটিং, চন্দননগরের লাইটিং এ যে কোনো জায়গাতে যে এলইডি দেখতে পাও সেটাই হচ্ছে তোমাদের এলইডি বা লাইট এমিটিং ডায়োড। তো এটা কি? এটা হচ্ছে এমন এক ধরনের ইলেকট্রনিক বস্তু যা সামান্য তড়িতে আলো দেয়। এতে কোনো ফিলামেন্ট থাকে না। এর ধনাত্মক প্রান্তটি বড় হয়, ঋণাত্মক প্রান্তটি ছোট হয়। একই ব্যাপার ব্যাটারির মতো, ধনাত্মক প্রান্তটি প্লাস হয় আর মানে বড় হয়, আর ঋণাত্মক প্রান্তটি একটু ছোট হয়। আর এটা কি সামান্য তড়িৎ লাগে এতে আলো দেওয়ার জন্য। দেখবে যে টুনি লাইটগুলো থাকে ও কি অনেক কারেন্ট নেয় না, সামান্য পরিমাণ কারেন্ট নেয়, তাই জন্য বলছে সামান্য তড়িতে আলো দেয়, এতে কোনো ফিলামেন্ট থাকে না। দেখবে আমরা যে বাড়িতে যে বাল্ব ব্যবহার করি, এরকম ধরনের যে বাল্বগুলো দেখতে হয়, সেই বাল্বগুলোতে দেখবে এরকম একটা ফিলামেন্ট থাকে ভেতরে। তো এই যে ফিলামেন্টটা থাকে এটা সাধারণত সাধারণ বাল্বে থাকে, কিন্তু যেটা এলইডি লাইট হয় সেই এলইডি লাইটে কোনো ফিলামেন্ট থাকে না। তো ফিলামেন্টের ব্যবহার কি সেটা তোমাদের জানতে হবে। ফিলামেন্ট আজকাল তড়িৎ বর্তনী বা ইলেকট্রনিক বর্তনীতে এলইডিতে ব্যবহার করা হয়। দেখবে যে সার্কিট ফার্কিটগুলো হয় আজকালকার দিনে, যে তড়িৎ বর্তনী সেগুলোতে ব্যবহৃত হয়, বা ধরো কোনো জিনিস অন আছে কিনা জানার জন্য বা অফ আছে কিনা জানার জন্য ব্যবহৃত হয়। দেখবে বাড়ির যে কম্পিউটার হয়, কম্পিউটারে দেখবে এরকম একটা সবুজ কালারের বা এরকম একটা টুনি মতো একটা লাইট মতো জ্বলে। যখন কম্পিউটার চালাবে বা কম্পিউটারের যদি মনিটরের দিকে তাকাও, দেখবে একটা সবুজ কালারের বা লাল কালারের একটা আলো জ্বলে, সেটাই হচ্ছে তোমাদের এলইডি লাইট বা টুনি লাইট। এটা ছাড়াও ধরো বাড়িতে যদি কারোর এফএম থাকে বা রেডিও থাকে, সেই রেডিওর মধ্যে দেখবে তোমরা বা এফএম এর মধ্যে দেখবে তোমরা একটা লাল কালারের একটা ছোট্ট মতো টুনি লাইট মতো জ্বলে, সেইটাই হচ্ছে তোমাদের এলইডি। ঠিক আছে? তো এলইডি কেন আমরা ব্যবহার করব, কি সুবিধা আছে? আমরা তো এমনি লাইট ব্যবহার করতে পারি, সেই সুবিধাগুলো সম্পর্কে এখন জানি। এলইডির দাম খুব কম হয়, তড়িৎ শক্তি খুব কম লাগে, তোমাদেরকে বলেছি সামান্য কারেন্ট লাগে, এতে তড়িৎ শক্তি কম নেয়, মানে তড়িৎ শক্তি কম খরচ, আর অনেক দিন পর্যন্ত এটা ব্যবহার করা যেতে পারে। তো এবার বলছে কোন বৈদ্যুতিক বর্তনী নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ফিউজ ব্যবহার করা হয়। এটা কি দিয়ে তৈরি হয়? টিন এবং সীসা দিয়ে তৈরি হয়। দেখবে বাড়িতে ফিউজ ব্যবহার করা হয়। তো ফিউজ কেন ব্যবহার করা হয়? ধরো বাড়িতে যে ইলেকট্রিক বোর্ড থাকে, এরকম ইলেকট্রিক বোর্ডে দেখবে এখানে অনেক সুইচ থাকে বসানো, এখানে রেগুলেটর মতন থাকে, আর একটা ফিউজ বসানো থাকে। কেন ফিউজটা বসানো থাকে? ফিউজটা হচ্ছে বাড়িতে ধরো কোনো কারণে ফিউজ এরকম ধরনের দেখতে হয়, এরকম একটা এর মধ্যে টিন আর সীসার একটা তামার তার থাকে এরকম। তো কেন আমরা ফিউজ ব্যবহার করছি সেটা জানার জন্য তোমাদেরকে বলতে হবে যে ফিউজ হচ্ছে যখন ধরো বাড়িতে কোনো কারণে তড়িতের পরিমাণ যে পরিমাণে তড়িৎ প্রবাহিত হওয়া দরকার তার থেকে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে কি হবে? বেশি পরিমাণে যদি তড়িৎ প্রবাহিত হয়ে যায়, তাহলে ফিউজে দেখবে এরকম দুটো কোণা এরকম একটা তামার তার দ্বারা যুক্ত থাকে। এই যে তারটা থাকে, এই তারটা ছিন্ন হয়ে যায় যখনই বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়। তখন কি হয়? ছিন্ন হয়ে গেলে, আলাদা হয়ে গেলে এটা ক্লোজ হয় না, মানে খোলা হয়ে যাচ্ছে, তখন এর মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে না। আর সেই জন্য হচ্ছে বাড়িতে বৈদ্যুতিক বর্তনী নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। এবার হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রিতে কোন তার ব্যবহার করে, শর্ট কোশ্চেন তোমরা পড়ে নেবে। নাইক্রোম তার। বাল্বে ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়? টাংস্টেনের মধ্যে দিয়ে। এরপরে আসছি লাস্ট কোয়েশ্চেন, এতটা পর্যন্ত 16 পর্যন্ত পড়বে, এটাই তোমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল। তো এই জায়গাটা নোটসটা খুব ভালো করে পড়বে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নোটসে আমি আলাদাভাবে লিখেছি, আমি এটা আলাদা কোয়েশ্চেন করতে পারতাম, কিন্তু নোটস কেন লিখেছি এটা খুব ইম্পর্টেন্ট। বলছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওই তড়িৎ প্রবাহিতে তাপ উৎপন্ন হয়, একে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল। দেখবে ধরো একটা কোনো তার, এই তারের মধ্যে যখন অনেকক্ষণ কারেন্ট যাবে, বা ধরো একটা বাড়িতে টিভি চলছে অনেকক্ষণ টিভি চলার পর দেখবে টিভিটা গরম হয়ে গেছে, বা কোনো কারণে ধরো পাখা ঘুরছে, ধরো পাখা রয়েছে, পাখা ধরো ঘুরতে ঘুরতে দেখবে পাখা বন্ধ করে পাখাতে হাত দিয়ে দেখবে যে পাখাটা গরম হয়ে গেছে। বা কোনো পাখা ছাড়াও বা কোনো টিভি ছাড়াও যদি কোনো তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট অনেকক্ষণ ধরে যেতে থাকে, তাহলে সেটা গরম হয়ে যায় বা তাপ উৎপন্ন হয়। সেই ঘটনাটাকেই আমরা বলি তড়িৎ প্রবাহের তাপীয় ফল। সেটাই এখানে লেখানো হয়েছে যে কোনো তড়িৎ প্রবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এই তড়িৎ প্রবাহিতে যে তাপ উৎপন্ন তাকে বলা তড়িৎ প্রবাহীর তাপীয় ফল। আর সেটা কোন কাজে লাগানো? এই দেখো, এই তাপীয় ফলটা তো কোনো একটা কামে লাগবে। কি কাজে লাগাই? সেটা হচ্ছে বৈদ্যুতিক হিটারে লাগাই, ইস্ত্রিতে লাগাই, এই তাপীয় ফলকে কাজে লাগানো হয়। আর তড়িৎ শক্তি তাপ শক্তির পরিণত হয় বৈদ্যুতিক হিটারে। ওকে, তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেককে রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এই তড়িৎ বিজ্ঞান চ্যাপ্টারটি এতটা পর্যন্তই ছিল। এরপরে ক্লাস 7-এর অন্যান্য
পরিবেশ ও বিজ্ঞানের ওপর অন্যান্য সকল চ্যাপ্টার আপলোড করা হবে। শুধু ক্লাস 7 নয়, ক্লাস 7 ছাড়াও 5 থেকে 9, 10 পর্যন্ত সমস্ত ম্যাথসের চ্যাপ্টার এবং সমস্ত বিজ্ঞানের চ্যাপ্টারকে আপলোড করা হবে। তো তোমাদেরকে বলা হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং যারা টিউশন নিতে পারছে না তাদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি এই তড়িৎ বিজ্ঞানের চ্যাপ্টারটি নোটস চাও, তাহলে নোটসটা কিভাবে পাবে সেটা আমি বলে দিচ্ছি। এই চ্যানেলের এই যে ভিডিওটা আপলোড করছি এর ডেসক্রিপশানে আমি এই নোটসটা দিয়ে দেবো। কোনো নোটস এতে দিতে পারবো, কোনো নোটস দিতে পারবো না। তো তোমাদের যে নোটসগুলো দিতে পারবো সেগুলো ডেসক্রিপশানে থাকবে, সেটা আমি বলে দেবো লাস্টে। আর যেগুলো দিতে পারবো না কীভাবে পাবে, আমাকে মেল করবে, মেল আইডি দেওয়াই থাকে ডেসক্রিপশানে, সেখানে মেল করবে, আমি পাঠিয়ে দেবো। তো এইটার নোটসটা তোমরা ভালো করে ফলো করবে। এর বাইরে সাধারণত কোয়েশ্চেন হবে না, কিছু এমসিকিউ হয়তো কোয়েশ্চেন আসতে পারে, কিন্তু এর বাইরে সাধারণত কোয়েশ্চেন হবে না। এই কোয়েশ্চেনগুলো পড়ে গেলে আশা করি তোমরা 90 থেকে 95% কোয়েশ্চেন কমন পেয়ে যাবে পরীক্ষাতে। ইজিলি 90 থেকে 95% কোয়েশ্চেন, 90 থেকে 95% কোয়েশ্চেন কমন, একদম গ্যারেন্টি। এই 90 থেকে 95% কোয়েশ্চেন তোমরা ইজিলি কমন পাবে যদি এই নোটসটাকে ভালো করে পড়ো। এর বাইরে সাধারণত কোয়েশ্চেন আসবে না। ওকে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, বাই, গুড নাইট।